সবাইকে গুড মর্নিং। আজকেও একটা শীতের নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত। আর সেদিন পড়েছিল মারাত্মক ঠান্ডা, যদিও ভিডিওটা একটু লেটেই পোস্ট হচ্ছে, অনেক কাজ ছিল। তো এখানে দেখো আমাদের পাড়াতে কিন্তু তখনও বিজয় সম্মেলনের অনুষ্ঠান শুরু হয়নি, এখন তো প্রায় শেষ। তো আর এখানে দেখো সেই স্টেজ ফেজ গুলো তৈরি হচ্ছিল, তো এটা খুবই আমাদের পাড়ার জন্য আনন্দকর ব্যাপার। তো আমরা গিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম, আর এই দেখো মাদের গাড়ি চলে এসছে। তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। আজকের আমরা যেসব জায়গায় ঘুরতে যাব সেগুলো কিন্তু অনেকটা দূর, প্রায় অনেক দূরে যাচ্ছি, কারণ আজকের আমাদের 3টে স্পট রয়েছে। যাচ্ছিলাম একটাতেই, হয়ে গেছে 3টে। তো যাই হোক, অগ্রদ্বীপের গোপীনাথ, মায়াপুর, তারপরে যাচ্ছি কিন্তু শান্তিপুরে। তো সমস্তটা দেখবো, তোমাদের সাথে অনেক কথাও বলবো। তো চলো ভিডিওটা এখানেই শুরু করা যাক। তো ফার্স্টেই দেখতেই পাচ্ছ ঘন কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তখন মিনিমাম 6টা মতো বেজে গেছিল, এই টোল ফোল পেরোতে আর কি। মারা মোটামুটি অনেক সকাল সকাল বেরিয়েছিল, আমাদের ওখানে আস্তে আস্তে 5:30 মতো প্রায় বেজেছিল। আর এই দেখো আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, তখন মোটামুটি ওই 5টা 7:30 কি 7টা মতো বাজে। একটু নিজেদের এনার্জি চাই, কারণ সবারই ঝিমঝিম লাগছিল, যা হয় শীতকালে ঘুরতে বেরোলে। আর আমাদের সাথে ঘুরতে বেরোলে একটাই সমস্যা, আমরা খাই কম ঘুরি বেশি, যার জন্য সবারই সমস্যা হয়। তো যাই হোক, এখানে দেখো আমরা বিস্কুট ফিস্কুট খেয়ে নিচ্ছি। তো এরপরে এখানে ভালো শালিক দেখতে পেয়েছি, অর্থাৎ প্রচুর শালিক দেখেছি। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম অগ্রদ্বীপের গোপীনাথ দর্শনে। তো চলো আজকে তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করি। পূর্ব বর্ধমান জেলার ক্ষুদ্র জনপদ হল অগ্রদ্বীপ। এই অঞ্চলটি গোপীনাথ এবং বৈষ্ণব সাধক গোবিন্দ ঘোষের কারণেই কিন্তু বিখ্যাত। চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এখানে মেলা বসে, আর এই মেলাটি অগ্রদ্বীপের গোপীনাথ মেলা নামেও কিন্তু পরিচিত। এই মেলাতে আর কি স্থানীয় বাসিন্দা এবং গোপীনাথের সেবকেরা জানান, এই মেলাকে কেন্দ্র করেই অগ্রদ্বীপ ও তার চারপাশের প্রায় 2-3 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু মিলন তীর্থ তৈরি হয়ে যায়। এখানে বহু লক্ষ মানুষের ভিড় দেখা যায়। বর্তমানে এই পুণ্যার্থীর সংখ্যা আরো বেশি। 1515 খ্রিস্টাব্দের ফাল্গুন মাসে অগ্রদ্বীপের ভক্ত গোবিন্দ ঘোষের কাছে এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি একটি কৃষ্ণ বিগ্রহ তৈরি প্রতিষ্ঠা করেন এবং তার নাম দেন গোপীনাথ। গোপীনাথের সেবায় ভার পড়েছিল এই গোবিন্দ ঘোষের হাতে, এবং তারপরেই তিনি নীলাচলে চলে যান। হরিতকে সংরক্ষণের অপরাধে ও অগ্রদ্বীপ থেকে নাকি গোপীনাথের সেবার ভার দিয়ে বিয়ে করার সংসার ধর্ম পালনের আদেশ দিয়েছিলেন মহাপ্রভু বলেছিলেন আজীবন এই গোপীনাথ রূপেই অবস্থান করবেন এবং তাকেই তার সেবা ভার সামলাতে হবে। কথিত আছে শিশুপুত্রের মৃত্যুর পর শোকে পাগল অবস্থায় হয়েছিল এই গোবিন্দ ঘোষের। সেই সময় থেকেই নাকি গোপীনাথ তাকে স্বপ্নে দেখা দেন এবং তিনি পুত্র হিসাবে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করেন বলে তাকে আশ্বাস দেন। সেই কথা মেনেই গোবিন্দ ঘোষের মৃত্যুর পর তার শ্রাদ্ধ করেন গোপীনাথ। অনেকেই বলেন একমাত্র এখানেই নাকি ভগবান ভক্তের শ্রাদ্ধ করেন। 1588 খ্রিস্টাব্দে চৈত্রের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে মারা গিয়েছিলেন শ্রী চৈতন্যের একনিষ্ঠ ভক্ত ও তার অষ্টপার্ষদের অন্যতম গোবিন্দ ঘোষ। তিনি ছিলেন গোপীনাথের সেবক। তিনি সেই তিথিতেই স্মরণ রাখতেই প্রতি বছর কিন্তু অনুষ্ঠিত হয় গোবিন্দ ঘোষের পরলৌকিক চিরা মহোৎসব। স্বয়ং গোপীনাথ এখানে 1 মাস অবশ্যই পালন করেন বা গ্রহণ করেন এবং শ্রাদ্ধকালীন কাছা ধারণ করেন। গোবিন্দ ঘোষের পরলৌকিক ক্রিয়ার পিণ্ডদানের জন্যই কিন্তু এই আয়োজন। তোমরা দেখতেই পাচ্ছ এখানে গোপীনাথের মন্দির। আগে যে মন্দিরটা দেখলে ওটা কিন্তু পুরনো মন্দির, এটা নতুন মন্দির। তো 6 মাস ওই মন্দিরে গোপীনাথ থাকে, আবার 6 মাস এই মন্দিরে থাকে। তো আমাদের পুজো টুজো দিয়েছিলাম, আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ আমাদের অনেক বড় ট্যুর প্ল্যান ছিল। আর এখানে দেখো আমরা এখানকার স্পেশাল কিছু মিষ্টি একটু ট্রাই করছিলাম, ওই একটা করে নিয়েই যা হয় সবাই ভাগ করে। বাট এখানকার রসগোল্লাটা না সেরা ছিল, মুখে দিলেই জাস্ট মেল্ট হয়ে যাচ্ছিল। এরপর এখানে আমরা দেখতে পেয়েছিলাম কিছু পিঠার স্বাদ, তো সেই খুঁজতেই আমরা এখন বেরিয়ে পড়েছি, কারণ পিঠা আমাদের বাঙালির একটা আলাদাই ইমোশন।
তো এখানে ও আমায় কিছু বলছিল, তো আমি ওর কথা পাত্তা না দিয়ে এগিয়ে চলছিলাম। আর এই দেখো এখানে বাবা পিঠের সাজ নিয়ে নিয়েছিল, আমিও একটা পিঠের সাজ এনেছি। জানি না ভবিষ্যতে কোনোদিন বানাতে পারবো, মানে কতটা বানাতে পারবো সেটাও আমি জানি না, বাট একটা সাজ কিনে এনেছি। ওই একটা যে পিঠে হয়, সিঙ্গেল যে চিতই পিঠাগুলো হয়, সেই রকম টাইপেরই সাজ কিনে এনেছিলাম। তো এই মন্দিরের কিন্তু আমি বহুদিন আগে, মানে 2000 বলতে পারো 22 কি 23, মানে 22-এর শেষে অথবা 23-এর প্রথমে জানুয়ারির দিকে কিন্তু আমি মন্দির তোমাদের দর্শন করিয়েছিলাম। তো তখন আমি পুজো দিতে পারিনি, এইবার কিন্তু পুজো দিয়েছিলাম। তো তোমাদের তখন ঘটনাটাও হয়তো এত ডিটেলসে জানাইনি, আমি যেটুকু জানি তোমাদের সেটুকুই জানিয়েছি। তোমরা চেষ্টা, মানে যদি আরো কিছু জানো বা ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা করে দিও আমাকে। আর এখানে দেখো পক্কদাও মুড়ি খাচ্ছিল, আর আমরাও কিন্তু এখানে তখন একটু টিফিন করে নিয়েছিলাম, কারণ অনেকটা না হলে লেট হয়ে যাবে। তো এখানেও আবার ঘুরতে বেরিয়ে পড়েছে। আর এই দেখো এখানে মা একটা বাটি আর কিছুটা মুড়ি, এখানে পুরো ড্রাই মুড়ি বলতে পারো, শুধু শসা, টমেটো, তারপরে আলু, বাদাম, ছোলা, মটর এইসব দিয়েই রয়েছে। মুড়িটা খেতে দারুণ লাগছিল, এখনো বলছি আর এখনো আমাদের ছিপ দিয়ে পড়ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আর তারপরে আমি সবাইকে ভিডিও কল করেছিলাম, কেউ ধরেনি, শম্পা মাসি আর বড় মামা ছাড়া। লাস্টে বড় মাসি যখন ধরেছিল তখন আমরা ফিরে চলে এসেছি। আর এই সর্ষের ক্ষেত দেখতে দেখতে কিন্তু এখন আমরা চলে যাব আরেকটা জায়গায়, তো সেটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা। তো জানোই কোথায় যাচ্ছি, এখন যাব আমরা মায়াপুর। মানে এগুলো কিন্তু আমাদের লিস্টে ছিল না, মানে ভগবান না চাইলে সত্যি কোথাও যাওয়া যায় না, আর ভগবান যেটা চাইবে সেটাই কিন্তু হয়। এটাই আমাদের সাথে হয়েছিল, আমরা প্ল্যান করে গেছিলাম জাস্ট শান্তিপুরের বাবলা মন্দিরটা দর্শন করব, এটা করেই ফিরে আসবো। কিন্তু বাবলা দেখতে গিয়ে আমরা অগ্রদ্বীপে চলে গেলাম। তো অগ্রদ্বীপ থেকে আমি আমার বরকে বললাম, তো মাঝে তো মায়াপুর পড়বে, চলো ওখানে ঘুরে আসি। তো সেখানেও চলে যাচ্ছি। আর এখানে কাপটা এত সুন্দর, একটু আমরা ওয়াশের জন্য দাঁড়িয়েছিলাম, ওয়াশরুম ইউজ করবো দেখে, তো সেখানে আমরা একটু চাও খেয়ে নিয়েছিলাম। এখন দেখো রাস্তায় বেরোলে, লং জার্নিতে কিন্তু গাড়িতে বসলে 3টে লোক ঘুমালে ড্রাইভারের স্বাভাবিকভাবে ঘুম পাবে, তো সেটাই হচ্ছিল। তো যাই হোক, বলতে বলতে দেখো আমরা মায়াপুর ঢুকে পড়েছি, আর মায়াপুরের ওই চন্দ্রোদয় মন্দিরটাও দেখে ফেলেছি। তো আজকে ছিল মায়াপুরে মারাত্মক ভিড়, জানি না কেন। আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে বলতে পারো খোদাইয়ের কাজ হচ্ছিল। আর শীতকালে যদি মায়াপুর আসো, আমি দুবার, মানে 3টে টাইমে মায়াপুর এসছি। একবার গরমে এসছি, ভীষণ গরম, একবার দোলে এসছি, আলাদাই রূপ, আর একবার এই শীতে প্রথমবার আসলাম। মায়াপুরের শীতের রূপটা জাস্ট আলাদাই। আর আমাদের ভাগ্য, মানে সত্যি ভগবান চেয়েছিল হয়তো তার দর্শন পাই। একদম লাস্ট মিনিটে গিয়ে আমরা দর্শন করেছি। মন্দির বোধহয় বন্ধ হবে বলেছিল 1টায়, তো আমরা ওই 12টা বাজে 10 মিনিট বাকিতে হয়তো মায়াপুর এসে পৌঁছাই। সেখান থেকে রীতিমতো দৌড়ে দৌড়ে যাই, জুতো রাখারও টাইম ছিল না জন্য প্রথমে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, মা বাবা গিয়ে দর্শন করে এসেছিল, তারপরে মা বাবা বাইরে দাঁড়িয়েছিল, তারপর আমরা দুজন গিয়ে দর্শন করে এসেছিলাম। মানে এইভাবে মন্দির দর্শন করেছি আমরা। আর এই মানে কি বলবো, শোপিসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। এর আগে যদিও আমাদের কলকাতার ইস্কনে দেখেছিলাম, তো নেওয়া হয়নি, ইচ্ছা আছে পরে কোনোদিন নেব। আর তারপরে আমরা প্রসাদ খেতে চলে এসেছিলাম এই রেস্টুরেন্টটায়, মানে গোবিন্দাসের এই রেস্টুরেন্টটায়, কারণ ওইখানে টোকেন আর শেষ মুহূর্তে মোটামুটি পাওয়া যাচ্ছিল না, আর প্রচুর তখন লাইন পড়ে গেছিল প্রসাদের জন্য, ওই জন্য লাস্টে আমরা এখানেই প্রসাদ খেয়েছিলাম। আর এই পিজাটা খেতে না দুর্দান্ত ছিল। একটা পেস্ট্রি ট্রাই করার ইচ্ছা ছিল, বাট পেটে আর পকেটে কোথাও জায়গা ছিল না, ওই জন্য আর খাওয়া হয়নি। যাই হোক, এখানে কিন্তু অনেক রকমের প্রসাদ ছিল, মানে তুমি থালি হিসাবেও খেতে পারো, তারপরে সিঙ্গেল মানে পিজা, বার্গার, তারপরে এইসবও খেতে পারো, ধোসা, ইডলি। ধোসাটা ছিল কিনা আমি ঠিক খেয়াল নেই, বাট ইডলি ফিডলি ছিল, সাম্বার এসব ছিল। তো ওখান থেকে আমরা প্রসাদ পাওয়ার পর আমরা চলে এসেছিলাম এই মাতাজির কাছে। এখানে মালটার রস খেতে নিয়েছিলাম। মালটাটা খুব একটা মিষ্টি ছিল না, একটু টক ছিল, বাট ঠিক আছে, ফলের জুস সবটাই হেলদি। তারপর আমরা চলে এসেছিলাম এইখানে এই ফুড কোর্টটাতে, যেটা মায়াপুরে এখন খুব ফেমাস। তো এখানে দেখতে এসেছিলাম, যদিও কিছু কিনিনি, কারণ এখন কেনার দরকার ছিল না, তাই কিনিনি। তো সেখান থেকে গিয়ে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি নেক্সট আমাদের ডেস্টিনেশন যেটা, সেইখানে। তো সেটা হচ্ছে শান্তিপুরের বাবলা, অদ্বৈত প্রভুর পীঠ আর কি, অদ্বৈত
মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের শিক্ষাগুরু অদ্বৈত আচার্যের প্রধান সাধনাপীঠ ছিল তার নিজ বাসস্থান শান্তিপুর, যা নদিয়ার গঙ্গা তীরে অবস্থিত, যেখানে তিনি গঙ্গা জল ও তুলসী পাতা দিয়ে কৃষ্ণের আরাধনা করতেন। তার প্রার্থনার ফলেই চৈতন্যদেবের আবির্ভাব হয়। তার সাধনা ক্ষেত্র ছিল এই শান্তিপুর, যা নবদ্বীপের কাছেই অবস্থিত, এবং সেটি কিন্তু এখন বাবলা নামেই পরিচিত, এবং সেখানেই তিনি ভক্তদের সাথে কীর্তন ও ভগবতের শিক্ষা দিতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যকে বলতেন, যেখানে তুমি সেইখানেই বৃন্দাবন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তনের আন্দোলনে তিনি খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছিলেন। কথিত আছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর একাধিকবার অদ্বৈত আচার্য এবং শ্রী নিত্যানন্দ মহাপ্রভুকে বিশ্বরূপ দর্শন করান। অদ্বৈত আচার্য হলেন মহাবিষ্ণু এবং সদাশিবের সম্মিলিত অবতার। এই বাবলাতে বহু তীর্থযাত্রীরা আসেন, এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দরভাবে কীর্তন হচ্ছিল। আর এই দেখো ওইখানকার যে মন্দিরের জায়গাটা, অদ্বৈত পীঠের যে জায়গাটা, অদ্বৈত আচার্য, তো কি সুন্দর বিগ্রহটা, এত সুন্দর লাগছিল। শীতকাল দেখে সাজিয়ে রেখেছিল এত সুন্দর করে। আর এই দেখো বড় যে বিগ্রহটা, এখানে গেলে না আলাদাই একটা তোমার শান্তি আসবে। আর আমরা একটু মন্দিরটা চারদিক পরিক্রমা করে নিয়েছিলাম, এই দেখতেই পাচ্ছ প্রভুকে। আর এখানে না সমস্ত এগুলো ছিল, এগুলো সব গেট বন্ধ, ভিতরে তো ওইভাবে দেখা যায় না, তো যেটুকু মোবাইল দিয়ে পেরেছি এখানে ফটো তোলাও কিন্তু বলতে গেলে মানা ছিল। আর এখানে দেখো শ্রী চৈতন্য মহাপ্রভু, অদ্বৈত আচার্য এবং শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ এবং তাদের চরণ, তো এগুলো সব দর্শন করো তোমরাও আমাদের সাথে। এবং সত্যি কথা বলছি, এসব জায়গায় গেলে না মনের সমস্ত কি বলবো ক্লান্তি চলে যায়, এত ভালো লাগছিল। তো আমি একটু ভক্তি জায়গায় গেলে আমি একটু বই কেনার চেষ্টা করি। হ্যাঁ, সব বই হয়তো একসাথে পড়তে পারি না, বাট কিনে সেগুলো অবশ্যই পড়ি। তো বাবা এখানে একটা পাতলা কি একটা বই কিনেছিল, আমি ওটা দেখছিলাম, তো ওটা 20 টাকা মতো নিয়েছিল। তারপর মা এখানে গীতা কিনেছিল মাসিকে দেবে দেখে, ও শম্পা মাসিকে আর কি। আর এখানে দেখো প্রসাদের জন্য কত লাইন পড়েছিল। তো আর এই হলো সেই বাবলা গাছ। তো কথিত আছে জানো তো, আম গাছে এখানেই একটা কথা আছে যে আম গাছের মধ্যে এক ধরনের গাছ পাওয়া যায় যেখান থেকে আয়ুর্বেদিক ওষুধও তৈরি হয়। তো এখানে আমরা অনেকগুলো বই দেখছিলাম। আমি একটা কি বলবো প্যাকেট সিস্টেমের বই ছিল, 4-5টা বই একসাথে, একটা সামথিং দাম ছিল, আর একটা ক্যালেন্ডার এনেছিলাম। তো এই দেখো দেখতেই পাচ্ছ শ্রী শ্রী অদ্বৈত পাঠ লেখাই রয়েছে বাবলা শান্তিপুরে। তো ভীষণ ভালো একটা জায়গা, তোমরা পারলে অবশ্যই ঘুরে এসো। তারপর আমরা এখান থেকে দেখতেই পাচ্ছ ক্যালেন্ডার নিয়ে নিয়েছি। আর এই সেই আয়ুর্বেদিক গাছটার কথাই বলছিলাম, এটা কিন্তু একটা আম গাছ, আর আম গাছের মাঝে মাঝে এরকম টাইপের রয়েছে। আর এখানে প্রচুর আম গাছ রয়েছে, এবং শোনা গেল যে এখান থেকে নাকি তোমার আম গাছ আরো সরিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা চলে গেছিলাম শান্তিপুরের বড় গোস্বামীর বাড়িতে। নদিয়া শান্তিপুর যেন একখণ্ড ছোট্ট নবদ্বীপ। 539 বছরের প্রাচীন ইতিহাস আর বর্তমানের ভক্তি যেন মিলেমিশে একাকার। শান্তিপুরের বড় গোস্বামীর বাড়ি হলো শ্রী অদ্বৈত মহাপ্রভুর বংশধরদের বাসস্থান ও বৈষ্ণব ধর্মকেন্দ্র, যা তার পৌত্র মথুরেশ গোস্বামী থেকে শুরু হওয়ায় ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধারমণ জিউ বিগ্রহের জন্য বিখ্যাত, যেখানে প্রাচীন ধর্মনীতি, রীতিনীতি ও রাধোৎসব পালিত হয়। এই শান্তিপুর একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক স্থান হিসাবে কিন্তু পরিচিত। নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভুর মন্দির থেকে কড়া নিরাপত্তার ঘোরাটোপের থেকেও একদিনের জন্য কিন্তু মহাপ্রভুর চরণ অর্থাৎ পাদুকা যুগল নিয়ে আসা হয় এই বড় গোস্বামীর বাড়িতে। কথিত আছে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন গৃহত্যাগ করে তার বিবাহকাত স্ত্রী ও বিষ্ণুপ্রিয়া দেবীকে সান্ত্বনা দিতে নিজের এই কাঠের খড়ম জোড়া দিয়ে গিয়েছিলেন। সন্ন্যাস গ্রহণের 1 বছর পর মহাপ্রভু যখন শান্তিপুরে সচী মাতাকে দর্শন করতে আসেন তখন এক অদ্ভুত লীলা সংঘটিত হয়। শান্তিপুর থেকে সরাসরি চলে যাওয়ার কথা ছিল পুরীতেই, কিন্তু আচমকা মহাপ্রভু নবদ্বীপ যাওয়ার ইচ্ছা হয়।
শ্রীবাস ও গদাধর পণ্ডিতকে সঙ্গে নিয়ে সংকীর্তন করতে করতে তিনি পৌঁছে যান তার নিজের পূর্বাশ্রমে। সন্ন্যাসী ধর্মের নিয়ম রক্ষার্থে শ্রী বিষ্ণুপ্রিয়ার মুখোমুখি হননি তিনি। উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন মহাপ্রভু। বিষ্ণুপ্রিয়া দেবী যখন ঘর থেকে বেরিয়ে তার স্বামীকে প্রণাম করতে যান, তখন স্বামী দেখেন অন্তর্হিত, কিন্তু চরণে রেখে গেছেন একজোড়া পাদুকা। সেই রাতেই বিষ্ণুপ্রিয়া দেবী স্বপ্নাদেশ পান নিম কাঠের বিগ্রহ তৈরি করেই কিন্তু পাদুকা জোড়া পুজো করা হয়। এরপর আমরা চলে আসি শান্তিপুরের রাধা মদন গোপাল জিউ মন্দিরে। এটি রাধা ও কৃষ্ণের একটি মন্দির, যেখানে রাধা কৃষ্ণে অর্থাৎ মদন গোপাল পুজো হয়। এটি রাধা কৃষ্ণের মিলনস্থল হিসাবে পরিচিত এবং বৈষ্ণব ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। বিশেষত রাস, দোলযাত্রা এবং জন্মাষ্টমীর সময় এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। এখানে শ্রী শ্রী রাধা রমনজিউর মন্দির রয়েছে এবং এর মতো অন্যান্য প্রাচীন রাধাকৃষ্ণের বিগ্রহের পাশাপাশি কিন্তু মদন গোপালেরও বিগ্রহ রয়েছে। এরপর আমরা চলে আসি শান্তিপুরের বড় বাজারের শ্যামচাঁদ পাড়ায় অবস্থিত 5 খিলান বিশিষ্ট অলিন্দযুক্ত দক্ষিণমুখী বাংলা আটচালা শ্রেণীর শ্যামচাঁদ মন্দিরটি। পশ্চিমবঙ্গে এই মন্দিরটি হলো প্রায় সব থেকে বৃহত্তম মন্দিরগুলির মধ্যে একটি। পাদপীঠের উপর নির্মিত এই মন্দিরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 52 ফুট, 36 ফুট এবং আনুমানিক 70 ফুট। শান্তিপুর কুঠিরপাড়ার নিবাসী তন্তুবায় বংশীয় গোবিন্দ দাস খা অদ্বৈত প্রভুর সঙ্গে শ্রীহট্ট থেকে শান্তিপুর এসে বসতি স্থাপন করেছিলেন এবং 1726 খ্রিস্টাব্দে শ্যামচাঁদ মন্দির প্রতিষ্ঠা করেন। এবং এই মন্দিরটিতে তখন পাঠ হওয়ার দরুনই কিন্তু আমরা এই একটা মন্দিরই খোলা পেয়েছিলাম, বাদবাকি সব মন্দিরই বিকেল 5টা 5:30টার পর খুলবে। যেহেতু শীতকাল, তাই এই মন্দিরটাতে পাঠ হচ্ছিল দেখে আমরা একটু খোলা পেয়েছিলাম। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, বেশ সুন্দর দেখতে লাগছিল। ওপরে আমরা উঠিনি যদিও, এখান দিয়ে দেখো মন্দিরের ভেতরের অংশ দেখা যাচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে গিয়ে আমার বর একটু বাচ্চা হয়ে গেছিল দেখো, আর ওরাও না আমাদের সাথে খেলতে চাইছিল, মানে আমার বরকে বারবার বলছিল দাদা আমার সাথে ব্যাট করবে, আমার সাথে বল করবে, ওই জন্য প্রত্যেককে বল করছিল। আবার ভিডিও করছিলাম দেখে ওরা আবার বলেছিল আমাদের ভিডিও কিন্তু ফেসবুকে দিও, তোমার যদি ইউটিউব চ্যানেল থাকে সেখানে দিও। আমি বললাম নিশ্চয়ই দেখতে পাবে তোমরা। তো যাই হোক, এরপর আমরা চলে এসেছিলাম কিন্তু শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়িতে। তো এটা একটা মানে মোটামুটি রাজবাড়ির মতো। তো এখানকার সম্বন্ধে সত্যি কথা বলতে আমি এটার সম্বন্ধে খুব একটা বিশেষ কিছু জানি না, শুধু জানি এখানে বর্তমানে এটা সরকারের আন্ডারে চলে যাওয়াতে কিন্তু দেখতেই পাচ্ছ দুদিকে আমাদের দিদি দাদারা দাঁড়িয়ে রয়েছে, তো মানে পিসি ভাইপো দুপাশে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছ শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দিরের একটা রয়েছে। তো এটা পুরো রাজবাড়ির মতো এবং এখানে এই বিজয় কৃষ্ণ গোস্বামীরই সেবিত বিগ্রহ রয়েছে, এটা ওনারই বাড়ি। তো এখান থেকে যেটুকু শুনে জানতে পারলাম এটা এখন আর মানে ওনাদের আন্ডারে নেই, এটা পুরোপুরি সরকারের আন্ডারে চলে গেছে, তাই জন্য এখানে আমরা সেরকম কিছু বলতে পারবো না। আর এখানে ওই জন্য এত সুন্দর করে সাজানো হয়। আর এই দেখো বিগ্রহ শ্যামসুন্দরের, কি সুন্দর লাগছে দেখতে। আর এই শীতকালে না সব ঠাকুরকে কিন্তু সোয়েটার পরিয়ে রাখা রয়েছে। আর এই দেখে নাও, এখানে তোমরা একটু পজ করে পরপর যে মানে কি বলবো বংশ পরম্পরায় চলে এসছে সেই জিনিসটা। তো তারপর আমরা গাড়িতে উঠে পড়েছিলাম এবং প্রায় চাকদার কাছাকাছি চলে এসেছি। তখন আমরা একটা কি বলবো চায়ের দোকান থেকে দাঁড়িয়েছিলাম, যেখানে একটু আমরা ডিম টোস্টও খেয়েছিলাম, কারণ সবার খুব খিদে পেয়ে গেছিল, সেই দুপুরে খাওয়া হয়েছিল। আর বলতে পারো এটাই মোটামুটি আমাদের আজকের ডিনার পর্ব। তো এখানে আমরা বসে সবাই ডিম টোস্ট আর চা খেয়েছিলাম, কেউ লিকার চা, কেউ দুধ চা এরকম। আর ডিম টোস্ট আমার, ডিম জিনিসটাই আমার অলমোস্ট ফেভারিট, অল টাইমের জন্য ফেভারিট, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। একটু ইনফরমেটিভ ভিডিও দিয়েছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা দেখছো অর্থ সাবস্ক্রাইব করছো না, তাদেরকে আবারও একবার বলছি তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, টাটা, রাধে রাধে।